নমস্কার। এখন আমি দেখাচ্ছি বাদামে ফলন বেশি পেতে কি করবেন এবং ফলন ভালো পেতে কি না করবেন। কারণ আমরা দেখেছি আমরা এমন কিছু কাজ করে বসি যেটাতে আমাদের মনে হয় ফলন বেশি হবে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে ফলন তো বেশি হয়ই না, উপরন্তু কমে যায় ফলন। এই যে দেখছেন এই রুটগুলো, প্রচুর রুট, এই যতগুলো রুট ততটা বাদাম হবে। দেখছেন এই পাতাটা ফুটো করে চলে গেছে, এদের কিন্তু ক্ষমতা বিশাল। আমরা যে ভুলটা করে বসি, এই রুটস বেরোচ্ছে তাহলে এই শেকড়টা ঢাকা দিতে হবে করে এখানে দিয়ে মাটি ঢাকা দিয়ে দিই, তাহলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তবে বালি হলে অনেক সময় গাছটা বেঁচে থাকে এবং ফল হয়, কিন্তু ফলন কমে যাবে, সব হবে না। এটাকে এইভাবেই ছেড়ে দিতে হবে, মাটিটাকে প্রথম হালকা রাখতে হবে। আর শুধু এই কারণে বাদাম চাষ বালিতে ভালো হয়। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই গোড়াতে কিছু বালি, এখানে তো বালি যায়, মাটিটা যদিও বেলে মাটি, কিন্তু বেলে মাটি হলেও সে বালি দিতে পারলে খুব ভালো হয়। তাই আমি কিছু বালি এখানে নিয়ে এসেছি, এইগুলো গোড়াতে দিয়ে দেবো, তারপর গাছটাকে সে জায়গায় নামিয়ে দেওয়া হবে। মাটিটাকে একটু হালকা করে দেবো। এটা হচ্ছে স্রেফ বালি। এই দেখছেন এটা প্রচুর রুট এসে গেছে, আর বাদাম, এগুলো সব বাদাম হবে। তো এগুলো যদি বালি দেওয়া হয় তাহলে বালিতে এগুলো ঢুকে যাবে গেঁথে। এই যে শাখার মতো এটা বেরিয়ে আসছে না, এটা দিয়ে দেখুন সব একটা একটা করে শেকড় বেরোবে আর এই চলে যাবে, আর ফুল হবে উপর দিকে। একটু মাটিটা লুজ করে দেওয়া কেবল। এই যে গাছটা, এটাও এবার শুরু হবে, এটাতেও দিতে হবে, এটা তো পরে দিচ্ছি। এখন এই গাছটাকে এবার এই টুকটুক করে এই গাছের উপর এইগুলোকে নামিয়ে রাখতে হবে এইভাবে। এই দেখছেন এইগুলো ঠিক ঠিক চলে যাবে ভেতর দিকে, যেদিকে শেপ, এই যে এটাকে এইভাবে দিতে হবে। এই দিকটাকে এই দিকটা ব্যবহার করি। মনে রাখবেন বাদামে কিন্তু খুব বেশি সার লাগে না। মাটিটা তৈরি করার সময় বা বালি, যদি বালি হয়, স্রেফ বালিতেও বাদাম হয়, তখন কিছু গোবর সার বা কম্পোস্ট সার দিয়ে দিলে ভালো হয়। বাদাম গাছ আমরা অনেক সময় করি কি, বাদাম ছোটো ছোটো প্রচুর বলে ঘন 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 বসিয়ে দিই, এটা কিন্তু ঠিক নয়। এটা এই গাছটা দেখে বুঝতে পারছেন। আমাদের বাদাম মোটামুটি একটা বাদাম থেকে আর একটা বাদাম 2 ফুট দূরে গাছ দিতে হবে। যখনই এই ডালপালা ছাড়তে থাকবে তখন বাদামটা হবে। এইভাবে যত গোড়া ছাড়তে থাকবে তত যদি বালি দিতে থাকেন, আমি এই গোড়া ছাড়বে বালি, এর উপর থেকেও বালি ঢেলে দেওয়া যায়। এবার এর উপর থেকে হালকা করে ঢেলে, গাছটা যেন ভেতরে না ঢুকে যায়, ছোটো ছোটো বালিগুলো নিচের দিকে পড়ে যাবে। আগে সেট করে নিয়ে এটা করে নিতে হবে। দূরের থেকে ক্যামেরাটা দেখাচ্ছিলাম বলে ভালো বোঝা যাচ্ছিল না, এখন সামনের থেকে দেখুন। এইগুলো দেখুন, এইগুলো বাদাম এসে গেছে, এগুলো মাটি দেখেই বুঝতে পারছে মাটিতে ঢুকেছিল। আর এইগুলো এখনও মাটি পায়নি বলে এগুলো এখনও বাদামটা আসেনি। এরকম প্রচুর রয়েছে। দেখুন এই গাছটাতে দেখুন, দেখছেন এইগুলো
এগুলো এখনও কেউ মাটি পায়নি। তাই এইগুলো নিয়ে মাটি পাওয়ার ব্যবস্থা করতে হবে। এটা যদি মানে অটোমেটিক্যালি ওরা লম্বা হয়ে মাটিতে ঢুকে যাবে, কিন্তু মাটিটাকে নরম রাখতে হবে। এখানে দেখুন এই অনেক বনসাই গাছ মাটিতে এনে রেখেছি, কারণ গাছের গ্রোথ খুব জলদি যদি চান তাহলে কি করতে হয় না, গাছগুলোকে টবগুলোকে মাটিতে বসিয়ে দিতে হবে। টবের নিচে এবং সাইডে যে ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে কিছু রুট মাটির মধ্যে গিয়ে সেখান থেকে খাবার সংগ্রহ করবে এবং গাছের গ্রোথ খুব জলদি বাড়িয়ে দেবে। এগুলো এই হয়তো এক মাসও হয়, মাসখানিকই ধরুন, মানে একসঙ্গে তার সব আনা হচ্ছে না, আনা হয়েছে। এই হালে উপর্যুপুরি প্রতিদিন বৈকালের দিকে সে কালবৈশাখী ঝড়ের মতো ঝড়টা হয়ে যাচ্ছে, যার ফলে গাছগুলোকে লণ্ডভণ্ড করে দিচ্ছে প্রতিদিন একবার করে। যাই হোক, আর এই দিকটায় রয়েছে দেখুন কচু গাছ দেখালাম। এখানে দেখুন এটা আমাদের ওই পাট শাক জাতীয় শাক, হ্যাঁ, এই শাকগুলো খাওয়া হয়, খুব ভালো শাক, যারা খায় তারা জানে। এখানে দেখুন এই একটা করলা গাছ আছে, ভালো জাত, এই করলাটা, এই জাতটা খুব লম্বা লম্বা হয়, এটা তো একদম ছোট, মানে প্রচুর কলি আসছিল। এই যে এখানে দেখুন একটা, এখন গোড়াতে একটু সার পাত দেওয়া হয়েছে, ওই খৈলটা দেওয়া হয়েছে। খৈল এক সময় মানে গাছটাকে প্রথমে একটু কমজোরি করে দেয়। কমজোরি বলতে এই যে হলুদ হলুদ পাতাটা হয়েছে, এটা কিন্তু অন্য কোনো কারণ নয়, এটা ওই খৈল দেওয়ার কারণে ধরছে। এই যে প্রচুর খৈল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ গাছটা গ্রোথ না আনতে পারলে মানে দীর্ঘস্থায়ী হবে না। আর কিছু গোবর সার। ওইদিকে রয়েছে ঝিঙে গাছ, এইগুলো দেখুন ভেন্ডি প্রচুর হচ্ছে, দেখছেন ফুল ধরে আছে, ওইটাতে আছে। এইগুলো সেই বরবটিটা প্রচুর হলো, প্রচুর। এই ডগাগুলো দেখে বুঝতে পারছেন এগুলো সব এই ধরছে আর তুলে তুলে খাওয়া হচ্ছে। এই কিন্তু এর শেষ নেই, মোটামুটি 1 সপ্তাহ অন্তর গোড়াতে সরিষা খৈল আর গোবর সার ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এখন দেখলেই বুঝতে পারবেন, এই যে এইগুলো, এগুলো গোবর সার। সরিষা খৈলটা ডাস্ট ছিল এবারে, যার জন্য ঠিক মিশে গেছে। এগুলো যেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হয়, সেই জাতীয় ফসল হলে সবসময় মনে রাখবেন যে গোড়াতে সার নিয়মিত দিয়েই যেতে হবে। যদি তা না দিয়েছেন তাহলে ফসল ধরাটা কমে যাবে। এটা দেখুন বেগুন গাছ, গাছটা ওই ঠিক একই জিনিস, সপ্তাহে 1 দিন করে সরিষা খোল আর ওই গোবর ছড়িয়ে দিতে হবে, 1 মুঠো করে, একটা গাছ প্রতি 1 মুঠো মিক্স করে সরিষা খোলে আর গোবরে। এখন দেখুন এই যে ফুল আসছে, প্রচুর ফুল আসছে, এবার আবার ধরতে আরম্ভ হবে। তবে কিছু পোকাও রয়েছে, সাদা পোকাটা এসছে। এবার ওই সাদা পোকাটার জন্যে আমি একতারাটা ব্যবহার করি, সব থেকে ভালো কাজ করে। একতারাটা স্প্রে করে দিলে সাদা পোকা একদম নির্মূল হয়ে যাবে। এখন তো ফল আসেইনি, এই সময় তো অবশ্যই দেওয়া যায়। আর তাছাড়া রোগর অন্যান্য লেদা পোকার জন্য ঠিকই আছে। আর একটা জিনিস দেখুন, এই যে দূরে দেখা যাচ্ছে, এগুলো সব, এগুলোকে আমাদের ধারে ওই খাড়ি শাক, গেঁঠে শাক বলা হয়, বড় গেঁঠেটা। এগুলো আপনা আপনি হয়, বীজ পড়ে থাকে, তারপর দেখছেন এটার এই গাছটা খাওয়া হয়, খুব নরম সবজি হয়, খুব ভালো। এগুলো হয় কি কেটে কেটে নেওয়া হয়, কোনো দিন শেষ হয় না।
এ কেটে নেবেন আবার হবে, কেটে নেবেন আবার হবে, বিশাল গাছও হয়। এই যে দেখুন কোনাতে, যাদের আছে তারা তো জানেনি, যাদের নেই, এবার কারো বাড়ির থেকে একবার বীজ সংগ্রহ করে নিলে ব্যাস আর শেষ নেই। এই যে দেখছেন এগুলো হচ্ছে বীজ, এই আবার এখান থেকে পড়বে আবার বেরোবে। এখন এই বর্ষাকাল ভোর প্রচুর খালি হবে, প্রচুর শাক হবে, অটোমেটিক হচ্ছে এগুলো।